ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ, নমস্কার। আশা করি সকলেই ভালো আছেন ও আছো, সুস্থ আছো, সুন্দর আছো। শুভ সকাল। আজকের অনলাইন ক্লাসে সকলকেই সুস্বাগত। আমরা শুরু করছি আমাদের রবিবারের সকাল 10টার সেই রসায়ন ক্লাস। আমি আশা করছি তোমরা সকলেই উপস্থিত আছো আমার ক্লাসে। তোমরা ঝটপট করে তোমাদের হাজিরাটা দিয়ে দাও এবং যারা আসেনি তাদেরকে শেয়ার করে জানিয়ে দাও আমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে, এবং খাতা কলম নিয়ে তোমরা আস্তে আস্তে বসে পড়ো। আমরা কি করছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা গত ক্লাসে করেছিলাম জৈব বিক্রিয়ার প্রকারভেদ। আমরা করেছিলাম জৈব বিক্রিয়ার প্রকারভেদ। দেখো, আমরা জৈব বিক্রিয়াকে 4টি ভাগে ভাগ করেছিলাম। প্রথমটা ছিল আমাদের সংযোজন বিক্রিয়া, তারপরে ছিল আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া, আমাদের ছিল অপসারণ বিক্রিয়া, আমাদের ছিল পুনর্বিন্যাস বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, আমরা গতদিন সংযোজন বিক্রিয়া সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম এবং অসম্পৃক্ত যৌগগুলি কিভাবে সংযোজন বিক্রিয়া দেয় তার কিছুটা আলোচনাই ছিল। যেমন অ্যালকিন ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া দেখায়। অ্যালকিন ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া দেখায়, এইটা আমরা দেখেছিলাম। আমি কিন্তু গতদিনকের ক্লাস সম্পর্কে তোমাদের বলছি যে গতদিন আমরা কি করেছিলাম। আমি আমাদের ক্লাসের রেগুলার স্টুডেন্ট নুরুজ্জামানকে দেখতে পাচ্ছি। নুরুজ্জামান, আমার ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। তুমি দেখতে পাচ্ছ কিনা, আমার কথা শুনতে পাচ্ছ কিনা, সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও, কমেন্ট বক্সে লিখে দাও। হ্যাঁ, আমি তুলিকে দেখছি। তুলি, ধন্যবাদ। শুভ সকাল, আশা করি ভালো আছো। যাক, আমি আবার বলি যে আমরা গতদিন করেছিলাম জৈব বিক্রিয়ার প্রকারভেদ। জৈব বিক্রিয়াকে 4টি ভাগে ভাগ করেছিলাম। প্রথমটা ছিল সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, আমাদের তোমার অপসারণ বিক্রিয়া, তারপরে ছিল পুনর্বিন্যাস বিক্রিয়া। আমরা সংযোজন বিক্রিয়ার কিছু অংশ তুলে ধরেছিলাম। সংযোজন বিক্রিয়া কোথায় হয়, এখন সংযোজন বিক্রিয়া কিভাবে হয় এটা আমরা দেখব। এরকমই আমি বলেছিলাম যে অসম্পৃক্ত যৌগে সংযোজন বিক্রিয়া হয়। আর একটা জিনিস দেখো, আমাদের প্রথম জৈব যৌগে যে অ্যালকেন ছিল, অ্যালকেনে কখনো কিন্তু সংযোজন বিক্রিয়া হয় না, কারণ অ্যালকেনে আমার কোনো দ্বিবন্ধন ছিল না। সম্পৃক্ত জৈব যৌগে আমরা সংযোজন বিক্রিয়া দেখাইতে পারি না। তাহলে ওইখানে সম্পৃক্ত জৈব যৌগ যেখানে আছে সেখানে ঘটে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া, যেটা আমরা পরে দেখব। দেখো, আমরা বলেছিলাম যে অ্যালকিন ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়। আমি যদি তোমাদের কাছে এখন একটা প্রশ্ন করি যে আমার কার্বন কার্বন দ্বিবন্ধনের মানটা কত ছিল, কার্বন কার্বন একক বন্ধনের মানটা কত ছিল, টোটাল যদি বলি সিগমা বন্ধনের মানটা কত ছিল আর পাই বন্ধনের মানটা কত ছিল, এবং সিগমা বন্ধন এবং পাই বন্ধন যদি আমি বলি কোনো ইলেকট্রোফাইল আসলো, সে আঘাত করলো, আগে কোন বন্ধনটা ভাঙবে, আগে কোন বন্ধনটা ভাঙবে, সেটা কি তোমার সিগমা বন্ধনটা ভাঙবে না পাই বন্ধনটা ভাঙবে? যাক, দেখো, আমি তোমাদের কাছে এটা বলছিলাম যে সিগমা বন্ধনের মানটা ছিল 347 কিলোজুল পার মোল,
আর পাইবন্ধনের মানটা অর্থাৎ টোটালি দ্বিবন্ধনের মানটা ছিল আমার 612 কিলোজুল পার মোল। এখন 612 থেকে যদি আমি তোমার 347 বাদ দিই, তাহলে দেখো 265 থাকে। এই 265টা কিন্তু আমার পাইবন্ধনের মান। আমি বলেছিলাম যে এটা কিন্তু আমাদের অবজেক্টিভ আসার মতো, অবজেক্টিভ আসতে পারে, সেভাবে আমাদের একটু খেয়াল করতে হবে। যাক, এখন দেখো আমরা আজকে ছোট্ট একটি বিক্রিয়া করব। আজকে ছোট্ট একটি বিক্রিয়া করব একটি অ্যালকিনের সাথে আর একটা বিকারক কিভাবে যুক্ত হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হয়তো একটা ধারণা থাকার কথা থাকলেও আছে কিনা, বিকারকটা কি। একটা জিনিস দেখো, আমরা ল্যাবে দেখেছি বিকার, যে কোনো একটা পাত্র, কাচের পাত্র, বিকারে যেটা থাকে তাকে কিন্তু আমরা বিকারক বলি। এখানে বলছে বিক্রিয়ায় অংশগ্রহণ করে একটা বিক্রিয়ক সাবস্ট্রেট আর একটা নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল এসে যখন আঘাত করে, এরকম কিন্তু একটা বিক্রিয়া ঘটে, সংযোজন বিক্রিয়া। আমরা আজকে দেখো একজন বিজ্ঞানী একটা বিক্রিয়া দেখিয়েছেন সাধারণত, এবং সেই বিক্রিয়ায় তার নামকরণটা হয়েছে। বিজ্ঞানীটার নাম আমরা কি দেখছি দেখো, আমরা ছবিটা একটু দেখি। দেখো, আমি একটি ছবি দেখালাম তোমাদের, আমি একটি ছবি দেখাচ্ছি, তোমরা আমার স্ক্রিনের দিকে খেয়াল করো। দেখো, ছবিটা দেখা যাচ্ছে একজন বিখ্যাত বিজ্ঞানী, সায়েন্টিস্ট এবং রাশিয়ান বিজ্ঞানী। তোমরা নামটা মনে হয় বলতে পারবে না, কারণ তোমরা এই নামটা এর আগে কখনো শোনোনি। দেখো, এই নামটা দেখা যাক কি নামটায় আসে এখানে। দেখো, মার্কোনিভ। আমাদের এই বিজ্ঞানীর নাম মার্কোনিভ। উনি একটা নীতি দিয়েছেন, একটা বিক্রিয়া, যে এই বিকারকের সাথে এই বিকারকের এইটা বিক্রিয়ক, তার সাথে আর একটা বিকারক এসে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে, এই বিক্রিয়ায় কিভাবে যুক্ত হবে, সেইটা উনি একটি নীতি দিয়েছিলেন। তাই ওনার নাম অনুসারে এটাকে আমরা বলেছি মার্কোনিভের নীতি। দেখো, আমরা তার পরিচয়টা একটু দেখি। তোমরা চেহারাটা তো দেখতে পাচ্ছ। দেখো পরিচয়টা, বিজ্ঞানী ভ্লাদিমির ভ্যাসিলিভসিভ মার্কোনিকভ। আসলে আমাদের পরিচিত এইটা মার্কোনিকভ। দেখো, এই যে মার্কোনিকভ, জন্ম 22শে ডিসেম্বর 1838 খ্রিস্টাব্দ, নিঝনি নেভর, রাশিয়া। দেখো, আসলে আমরা তার জন্ম 22শে ডিসেম্বর 1838 খ্রিস্টাব্দ, কোথায়? রাশিয়াতে জন্ম। তাহলে মৃত্যুটাও একটু দেখি। ফেব্রুয়ারি, তারিখটা নেই এখানে, 1904, মস্কো, রাশিয়া। তাহলে মার্কোনিভের জন্ম কোথায়? রাশিয়াতে, তার মৃত্যু রাশিয়াতে। দেখো, একটু পার্থক্য আছে, মস্কো আর এখানে ডিসেম্বর আর ফেব্রুয়ারি। যাক, তার আবিষ্কারটা আমরা দেখি, জৈব রসায়নবিদ ছিলেন। কাঠামোগত তত্ত্ব ও হাইড্রোজেন হ্যালাইডগুলির আয়নিক সংযোজন, অর্থাৎ আমরা যে বিকারকের কথা বলছি, দেখো হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড যদি একত্রিত ভাবে ধরি, এটাকে আসে কিন্তু আবার হাইড্রোজেন হ্যালাইড। একত্রিত ভাবে ধরলে আসে আমার হাইড্রোজেন হ্যালাইড। এই হাইড্রোজেন হ্যালাইডটা কিভাবে সংযোগ হবে সেই সম্পর্কে মার্কোনিকভ একটা নীতি দেন, যেটাকে মার্কোনিকভের নীতি নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু শুধুমাত্র এই মার্কোনিকভের নীতি আর ওনার একটা এনটি নীতি আছে, আর একজন বিজ্ঞানী, এই দুটো জিনিসকে আমরা আজকে শুধুমাত্র আলোচনা করবো, আর কিছুই না। আমি তোমাদের কাছে আশা করব আমরা মার্কোনিকভের নীতিটা পরিপূর্ণভাবে জানবো, মার্কোনিকভের নীতিটা পরিপূর্ণভাবে জানবো, এবং তার মেকানিজমটা আমি কিন্তু তোমাদের একটু দেখাবো এইটা। তাহলে দেখো, এই বিক্রিয়াটির জন্য আমাদের বিজ্ঞানী কিন্তু বিখ্যাত।
এখন দেখো এই মার্কোনিকভের নীতি, এই মার্কোনিকভের নীতি করার জন্য আমার কয়েকটা জিনিস দরকার ছিল। একটা দেখো অসম্পৃক্ত। আমরা জৈব যৌগের গোড়ার থেকে যখন শ্রেণী বিভাগ করা শুরু করেছে তখনই কিন্তু অসম্পৃক্তটা পড়ে এসেছি, যেখানে পাশাপাশি কার্বনের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাদেরকে আমরা অসম্পৃক্ত জৈব যৌগ বলছি। যে সকল জৈব যৌগের পাশাপাশি কার্বনের দ্বিবন্ধন ও ত্রিবন্ধন উপস্থিত থাকে তাদেরকে আমরা বলছি অসম্পৃক্ত জৈব যৌগ। দেখো তারপরে বলছে কি অপ্রতিসম। এবার বলছি দেখো অ্যালকিন। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, অ্যালকিন মানে কিন্তু পাশাপাশি কার্বনের দ্বিবন্ধন। অ্যালকিন মানেই পাশাপাশি কার্বনে কিন্তু আমার দ্বিবন্ধন থাকতে হবে। তা দ্বিবন্ধন থাকলে কি আমার অসম্পৃক্ত? দ্বিবন্ধন থাকলে কিন্তু আমার অসম্পৃক্ত চলে আসে, তাই না? এখন অপ্রতিসমটা কেমন হয়? আসলে দ্বিবন্ধন যে একটা অ্যালকিনের দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনের দুই পাশটা, দ্বিবন্ধনের এক পাশে কার্বনটা দুটো আছে, অপর পাশে দুটো কার্বন আছে, এটাকে আমরা প্রতিসম বলতে পারি। একটি দ্বিবন্ধনের এই পাশে বাম পাশে দুইটা কার্বন আছে, ডান পাশে দুইটা কার্বন আছে, তাকে আমরা প্রতিসম ধরতে পারি। তাহলে বুঝতেই পারছো অপ্রতিসমটা কেমন হতে পারে। আমি কিন্তু চাচ্ছিলাম অপ্রতিসমটা তোমরাই বলবে কিভাবে। দেখো দ্বিবন্ধনের এক পাশে দুইটা কার্বন আছে, এক পাশে একটা কার্বন আছে। এক পাশের কার্বনেরটাই, যে পাশে দুইটা কার্বন আছে ওই পাশের এক পাশের কার্বনটাই দেখো একটা হাইড্রোজেন আছে, আর একটা পাশের কার্বনে দুইটা হাইড্রোজেন আছে। তাহলে এটাকে আমরা অপ্রতিসম বলতে পারবো না? বলো। দেখো এই কার্বনটাকে কিন্তু আমরা অপ্রতিসম কার্বন বলতে পারছি, মানে অ্যালকিনটাকে অপ্রতিসম বলতে পারছি, কারণ এখানে তিনটা কার্বন আছে, দ্বিবন্ধনের এক পাশে দুইটা কার্বন আছে, এক পাশে একটা কার্বন আছে। একটা কার্বনে দুইটা হাইড্রোজেন আছে, আর একটা কার্বনে আমাদের একটা হাইড্রোজেন আছে। তাহলে আমরা কিন্তু অসম্পৃক্ত পেয়ে গেছি। বোঝো, ভালো করে বোঝো যে অসম্পৃক্ত কোথায় পেলাম, যে পাশাপাশি কার্বনের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে অসম্পৃক্ত। যেহেতু আমাদের অ্যালকিন, তাহলে পাশাপাশি কার্বনের দ্বিবন্ধন, তাহলে দ্বিবন্ধনের কারণে ওইটা তোমার অবশ্যই অসম্পৃক্ত। আর অপ্রতিসম কি বললাম, যে দ্বিবন্ধনের দুই পাশে কার্বনের সংখ্যার ভিন্নতা আছে, এ পাশে দুইটা আছে, ও পাশে একটা আছে। এক পাশে কার্বনে একটা হাইড্রোজেন আছে, আর একটা পাশে দুইটা হাইড্রোজেন আছে, তাহলে এটা আমার অবশ্যই অপ্রতিসম। আমরা দেখি আর একটা জিনিস আছে, দেখো আমাদের অপ্রতিসম বিকারক। আর একটাতে আছে আমাদের অপ্রতিসম বিকারক। অপ্রতিসম বিকারক কেমন হতে পারে? একটা পজিটিভ চার্জ হতে পারে, একটা নেগেটিভ চার্জ হতে পারে। তাহলে একটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্জ, তাহলে দুই রকম দুটো চার্জ হচ্ছে না? একটা দেখো এখানে কিন্তু দুই রকম দুটো চার্জ হচ্ছে, একটা পজিটিভ চার্জ হচ্ছে, একটা নেগেটিভ চার্জ হচ্ছে। তাহলে এক পাশে আরো একটা কথা বলি, দেখো হাইড্রোজেন আর ক্লোরিন, হাইড্রোজেন আর ক্লোরিন বা হাইড্রোজেন আর ব্রোমিন বা হাইড্রোজেন আর আয়োডিন এরকম যদি যুক্ত থাকে, হাইড্রোজেন অপেক্ষা দেখো এদের তড়িৎ ঋণাত্মকতা বেশি আছে। হাইড্রোজেন অপেক্ষা ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি আছে, হাইড্রোজেন অপেক্ষা ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি আছে। তাহলে যে তড়িৎ ঋণাত্মক বেশি, সে নিজের দিকে যখন ইলেকট্রনটা আকর্ষণ করছে, তখন দেখো এখানে ঋণাত্মক চার্জের সৃষ্টি হচ্ছে, আর একটা ধনাত্মক চার্জের সৃষ্টি হচ্ছে। তাহলে দুই পাশে দুইটা মেরু সৃষ্টি হলে আমাদের সে পোলার যৌগ। দেখো তাহলে এই যৌগটাই আমরা কেন অপ্রতিসম বিকারক বলছি, দেখো এই যে এক পাশে ধনাত্মক চার্জ, এক পাশে ঋণাত্মক চার্জ সৃষ্টি হচ্ছে, যার জন্য এটাকে কিন্তু আমরা অপ্রতিসম বিকারক বললাম। প্রিয় শিক্ষার্থী, আমরা অসম্পৃক্ত বুঝলাম, অপ্রতিসম বুঝেছি, অ্যালকিন তো বুঝেছি, অপ্রতিসম বিকারক। এক মিনিট। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন সেই অপ্রতিসম বিকারক, অপ্রতিসম অ্যালকিন, এটাকে আমরা একটু দেখি। দেখো আমরা করছি মার্কোনিকভের নীতি, অসম্পৃক্ত অপ্রতিসম অ্যালকিন। দেখো আমি বললাম এটা অ্যালকিন, দ্বিবন্ধন আছে, অসম্পৃক্ত। কেন অপ্রতিসম বললাম? দেখো দ্বিবন্ধন, এইটা দ্বিবন্ধনের বাম পাশে দেখো দুইটা কার্বন আছে, ডান পাশে একটা কার্বন আছে। এই বাম পাশের কার্বনটায় দেখো একটা হাইড্রোজেন আছে, ডান পাশের কার্বনটায় আমার দুইটা হাইড্রোজেন আছে।
তাহলে আমরা একে অপ্রতিসম বলতেই পারি, অসম্পৃক্ত বলতেই পারি, দ্বিবন্ধন যেহেতু আছে অ্যালকিন তো বলতেই পারি। আমার পড়ানো সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন আছে কি না? তোমরা নুরুজ্জামান, তুলি, জাহিদ, আমি জানতে চাচ্ছি যে তোমরা এখানে অপ্রতিসম, অসম্পৃক্ত এবং অ্যালকিন এটা বুঝতে পারলে কিনা। দেখো তাহলে আমরা দেখেছি কি অপ্রতিসম, অসম্পৃক্ত একটি অ্যালকিন। পরে দেখো অপ্রতিসম বিকারক। এখানে অপ্রতিসম বিকারক দেখো হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড এবং হাইড্রোজেন আয়োডাইড। হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন আয়োডাইড। আমরা হাইড্রোজেন হ্যালাইড এটা বলতে পারি, হাইড্রোজেন হ্যালাইড, কিন্তু এখানে ফ্লোরিন দিচ্ছি না কেন? আসলে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। থ্যাংক ইউ। এখন দেখো আমি বলছি এই যে মার্কনি কি করে গেছেন দেখো, এইখানে এই যে হাইড্রোজেন ব্রোমাইডটা এই যৌগটিতে কিভাবে যুক্ত হবে, হাইড্রোজেন ক্লোরাইডটা এই যৌগে কিভাবে যুক্ত হবে, হাইড্রোজেন আয়োডাইডটা এই যৌগে কিভাবে যুক্ত হবে। তাহলে অপ্রতিসম বিকারক কেন? যে এখানে নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ। এই কারণে এটাকে আমরা অপ্রতিসম বিকারক বলছি। আর অসম্পৃক্ত অপ্রতিসম কেন বললাম? এটা তো আমি বলছি দ্বিবন্ধনের এক পাশে দুইটা কার্বন, এক পাশে একটা কার্বন, একটা কার্বনে একটা হাইড্রোজেন আছে, অপর কার্বনে দুইটা হাইড্রোজেন আছে। যাক, দেখো আমি তোমাদের এটা বোঝালাম। এবার আমরা দেখি বিক্রিয়াটা কিভাবে হয়। দেখো এখানে আমরা বিক্রিয়াটা বসিয়েছি, অপ্রতিসম অ্যালকিন, অসম্পৃক্ত অপ্রতিসম অ্যালকিনটা বসিয়েছি, অপ্রতিসম বিকারক বসিয়েছি। এই হাইড্রোজেনটা কোথায় যুক্ত হবে? সংযোজন বিক্রিয়া করছি কিন্তু আমরা সংযোজন বিক্রিয়া মার্কনিকভের নীতি, বিজ্ঞানী মার্কনিকভের নীতিটা আমরা দেখছি। দেখো এখানে ধনাত্মকমূলক কোনটা? হাইড্রোজেন, আর ঋণাত্মকমূলক কিন্তু ব্রোমিন, যার জন্য অপ্রতিসম বিকারক বলে আসলাম। এখন দেখো এইখানে মার্কনিকভ বলে যাচ্ছে যে এখানে যে বিকারকের যে ধনাত্মক অংশটা, অর্থাৎ এই হাইড্রোজেনটা এখানে সেই কার্বনে যুক্ত হবে যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে। তাহলে আমার সিস্টেম করলে কিন্তু চলে আসে CH3। আসলে এখানে কিন্তু CH3 না, কারণ এই CH3-তে কিন্তু দেখো আর ওর কোনো হাত খালি নেই। আমরা যে CH3টা দেখাচ্ছি, CH3টার কিন্তু কোনো হাত খালি নেই, ওখানে 4টা হাতে ওর পূর্ণ আছে। তাহলে দ্বিবন্ধনের দুই পাশে যে দুটো কার্বন আছে, দ্বিবন্ধনের দুই পাশে যে দুটো কার্বন আছে, এই কার্বনের কোনটাতে হাইড্রোজেন বেশি আছে? ডাইন পাশেরটায়, যে পাশে একটা কার্বন আছে, একটা কার্বন যেখানে আছে ওইখানে দেখো দুটো হাইড্রোজেন আছে। তাহলে বিকারকের এই হাইড্রোজেনটা যুক্ত হবে এইখানে, বিকারকের হাইড্রোজেনটা যুক্ত হবে এইখানে। তাই বলা হচ্ছে দেখো অসম্পৃক্ত অপ্রতিসম অ্যালকিনের সাথে, অসম্পৃক্ত অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক, অপ্রতিসম বিকারকের ধনাত্মক অংশ সেই কার্বনে যুক্ত হবে যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে। আমি আবার বলি, দেখো অসম্পৃক্ত অপ্রতিসম অ্যালকিন, তিনটে কথা, অসম্পৃক্ত অপ্রতিসম অ্যালকিন, অসম্পৃক্ত অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের জুত বিক্রিয়ায়, মানে সংযোজন বিক্রিয়ায় বিকারক অণুর ধনাত্মক অংশ, মানে হাইড্রোজেনটা, বিকারক অণুর ধনাত্মক অংশ সেই কার্বনে যুক্ত হবে যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে। আমরা দ্বিবন্ধনের ডাইন পাশের কার্বনে দেখছি বেশি সংখ্যক হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেনটা যুক্ত হবে।
তাহলে ঋণাত্মক অংশ ব্রোমিনটা যুক্ত হবে কম হাইড্রোজেন আছে যেখানে সেখানে। আমি একটু আগে আরো একটা কথা বললাম, যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন যুক্ত আছে কিন্তু CH3 এখানে, কিন্তু এখানে কার্বনের একটা হাতও কিন্তু আর খালি নেই। আর এটা বসবে আমার দ্বিবন্ধনের এখানে, কারণ এখানে সব সিগমা বন্ধন। সিগমা বন্ধন যেখানে আছে সেখানে সংযোজন বিক্রিয়া ঘটে না, যেখানে পাই বন্ধন আছে সেখানে সংযোজন বিক্রিয়া ঘটে। আমরা যদি এটাকে আরো একটু ঘুরিয়ে বলি তাহলে বলতে পারি কি, অসম্পৃক্ত অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের ঋণাত্মক অংশ, আগে বলেছিলাম ধনাত্মক, এবার বলছি ঋণাত্মক দিয়ে, ঋণাত্মক অংশ সেই কার্বনে যুক্ত হবে যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন বিদ্যমান আছে। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছ। আমার স্টুডেন্ট সংখ্যা কম হওয়ার একমাত্র কারণ আসলে নেট কালেকশন করা, নেটের খরচ যোগানো, তারপরে নেট ঠিক মতো না পাওয়া। তারপরেও যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাক, দেখো আমরা বিক্রিয়াটা এবার দেখি। দেখো এখানে আমি দেখিয়েছি CH3 CH ডাবল বন্ড CH2, এখানে HBr যুক্ত হয়েছে। এখন এইচটা আমার এখানে যুক্ত হবে, বিআরটা যুক্ত হবে CH এর এখানে। তাহলে দেখো উপরে লেখা আছে মার্কনিভ প্যাটার্ন, মানে এটা মার্কনিকভের নীতি অনুযায়ী, যখন মার্কনিকভের নীতি অনুযায়ী যাচ্ছে তখন তো এন্টি মার্কনিভের নীতি অনুযায়ী কিছুটা যায়, অর্থাৎ বিআরটা বেশি কার্বনেও যুক্ত হয়েছে আর হাইড্রোজেনটা কম হাইড্রোজেন যুক্ত কার্বনে যুক্ত হয়েছে। এইটা যেটা মার্কনিভের উল্টো হয়েছে এটা এন্টি মার্কনিভ। মার্কনিভের উল্টো যে বিক্রিয়াটা হয়েছে এটাকে আমরা বলি এন্টি মার্কনিভ, তার একটা নাম আছে, খারাসের পারঅক্সাইড ফলাফল আমরা পরে দেখবো। দেখো এখন এই যে মার্কনিভের নীতি অনুযায়ী যেটা হয়েছে, এই বিক্রিয়াটি হয়েছে আমাদের 90%, এই বিক্রিয়াটি হয়েছে আমাদের 90%। আর দেখো পরের নিচের বিক্রিয়াটা হয়েছে আমাদের 10%। তোমরা বুঝতে পারলে কিনা আমি বলছি, হাইড্রোজেনটা তো মার্কনিকভের নীতি অনুযায়ী যুক্ত হচ্ছে আমার বেশি সংখ্যক হাইড্রোজেন যুক্ত কার্বনে, আর ব্রোমিনটা যুক্ত হচ্ছে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত কার্বনে। এটা মার্কনিকভের নীতি অনুযায়ী 90% হচ্ছে, আর এন্টি মার্কনিভ অনুযায়ী আমার 10% হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা মার্কনিকভের সূত্রটা কিন্তু ছবিটা সব জায়গায় রেখেছি। যাক, আমরা বিক্রিয়াটা যদি এবার দেখি আরো খুলে, দেখো এখানে যে আমার এইটা ছিল, আমরা এখানে অপ্রতিসম বিকারক যোগ করেছি। দেখো এখানে আমার দুইটা উৎপাদ তৈরি হয়েছে, এটা এই CH3 বিআরটা মাঝখানে চলে গেছে, এটা 90%, আর নিচেটা এনটি অনুযায়ী এটা হচ্ছে 10%। এনটি অনুযায়ী হচ্ছে 10% আর 90%। যদি এইরকম আমরা কোনো বিক্রিয়ায় দেখি আমরা নিঃসন্দেহে বলতে পারবো এটা মার্কনিকভের সূত্র। আমরা যদি দেখি যে একটা 90% আছে আর একটা 10% আছে, তাহলে আমরা নিঃসন্দেহে বলবো এটা মার্কনিকভের সূত্র। তাহলে আমাদের এত সময় পরে কিন্তু বলতে ইচ্ছা হওয়ার কথা মনে হয় মার্কনিকভের সূত্রটা কি ছিল। আমরা এই যে বিক্রিয়াটা করছি এতক্ষণ পরে আমরা কিন্তু বলতে পারার কথা যে আমাদের মার্কনিকভের সূত্রটা কি ছিল। কি নুরুজ্জামান বলতে পারবে? দেখো চেষ্টা করে আমার সাথে মেলাতে পারো কিনা। অসম্পৃক্ত অপ্রতিসম কি অ্যালকিন, অসম্পৃক্ত অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের জুট বিক্রিয়া, কি বিক্রিয়া? আমাদের যে 4টা বিক্রিয়া ছিল তার ভিতরে জুট বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। কি হবে? বিকারক অণুর ধনাত্মক অংশ হাইড্রোজেনটা সেই কার্বনে যুক্ত হবে যেখানে দ্বিবন্ধনের পাশে যে 2টা কার্বন আছে তা যেটাতে বেশি সংখ্যক হাইড্রোজেন যুক্ত হয়েছে। অন্য কথায় যদি বলি, অসম্পৃক্ত অপ্রতিসম
দেখো, অসম্পৃক্ত অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যুদ্ধ বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ সাধারণত কম সংখ্যক হাইড্রোজেন পরমাণুযুক্ত অসম্পৃক্ত কার্বন পরমাণুতে যুক্ত হয়। অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ বিকারকের সংযোজন বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ, দেখো এটা ঋণাত্মক অংশ সাধারণত কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ ব্রোমিনটা কোথায় যুক্ত হবে? যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে। তাহলে দেখো, বিকারকের ধনাত্মক অংশ সেই কার্বনে যুক্ত হবে যে অসম্পৃক্ত কার্বন পরমাণুতে বেশি সংখ্যক হাইড্রোজেন যুক্ত হচ্ছে। আমি এত সময় ধরে যা বললাম সেটা দেখো। হ্যাঁ, ফাহাদ রাব্বি, অনেক লেট হলো। দেখো, এবার আমি আর একটা কথা বলি, আমাদের গ্রাম বাংলার কথা, যেটা তেলা মাথায় তেল দিয়া। আমরা সাধারণত দেখো, যেখানে আমাদের যার আছে আমরা কিন্তু তার দিকেই সাপোর্ট করি সবসময়, যার নেই তার দিকে সাপোর্ট করি না। যার জন্য এর একটা মনে রাখার মতো কথা হলো তেলা মাথায় তেল দেওয়া বা তেলে মাথায় তেল দেওয়ার মতো। দেখো, এই জন্য তেলে মাথায় তেল দেওয়ার মতো। মার্কনিক সূত্রটি নিশ্চয়ই তোমরা বুঝেছো যে অসম্পৃক্ত অপ্রতিসম জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ায় বা যুদ্ধ বিক্রিয়ায় বিকারক অণুর ধনাত্মক অংশ সেই কার্বনে যুক্ত হবে যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন যুক্ত আছে। যদি বলি ঋণাত্মক অংশ, তাহলে বলবো কম সংখ্যক হাইড্রোজেন আছে যেখানে, সেখানে যুক্ত হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখি এবার আমাদের একটা উদাহরণ আসতে পারে। দেখো, এখানে আমরা অপ্রতিসম একটা অ্যালকিন নিয়েছি, সালফুরিক অ্যাসিড নিয়েছি। দেখো, সালফুরিক অ্যাসিডের একটা হাইড্রোজেনকে আলাদা করে লিখেছি, তাহলে এটা পজিটিভ চার্জ, আর বাইসালফেট আয়নটা নেগেটিভ চার্জ হিসাবে আমরা রাখি। তাহলে পজিটিভ ধনাত্মক অংশ যুক্ত হবে আমার এই কার্বনে CH2-র সাথে, আর বাইসালফেট আয়নটা কম একটা হাইড্রোজেন আছে যেখানে, ওখানে যুক্ত হলো। আমরা দেখাচ্ছি এখানে, দেখো কার্বনের এখানে লাল দেখিয়েছি, সালফুরিক অ্যাসিড নীল দেখিয়েছি। দেখো এটা। এখন দেখো হাইড্রোজেনটা কোথায় সংযোগ হয়েছে, এখানে এই জন্য কিন্তু সবুজ কালার দিয়েছি, হাইড্রোজেনটা সংযোগ হয়েছে। পরে দেখো, আমরা একে একটু আদ্র বিশ্লেষণ করলাম, অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ করলে এই সালফুরিক অ্যাসিড দেখো এখান থেকে সালফুরিক অ্যাসিড হিসাবে বেরিয়ে গেল, ওইখানে এই পানির হাইড্রোজেন ওয়েস্টটা এখানে যুক্ত হলো, আর হাইড্রোজেনটা এখানেই আছে, সালফুরিক অ্যাসিড হিসাবে বেরিয়ে গেল। তাহলে আমরা এই বিক্রিয়াটাকেও কিন্তু আমরা মার্কনিকভ সূত্র ব্যবহার করতে পারি। এখানে যদিও আমরা 90% এবং 10% দিইনি, আমরা মেনলি আমরা সূত্রটা যদি লিখি এইভাবেও লিখতে পারি। অনেক জায়গায় তুমি দেখবা 90% 10% হিসাবেই দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখো এই কৌশলটা এখানে দেওয়া আছে। প্রথমে হাইড্রোজেন ব্রোমাইডের ব্রোমিন যখন ইলেকট্রনটাকে টেনে নিবে, তখন একটা ইলেকট্রোফাইল তৈরি হবে, অর্থাৎ ইলেকট্রনকে আকর্ষণ করে যে এরকম একটা ফাইল তৈরি হবে। দেখো সেই ফাইলটা E+, ওইটা প্রথমে এই দ্বিবন্ধনকে আকর্ষণ করেছে, দেখো যুক্ত হয়ে গেছে এইখানে। তখন এই কার্বন পরমাণুতে দেখো ধনাত্মক চার্জের সৃষ্টি হয়েছে, নিউক্লিওফাইল তৈরি হয়ে যাচ্ছে, ব্রোমিনটা একটা ইলেকট্রন নিয়ে সেটা দেখো এখানে যুক্ত হয়ে গেছে। আমি আবার বলি, ইলেকট্রোফাইল ইলেকট্রন আকর্ষী বিকারক, আর নিউক্লিওফাইল নিউক্লিয়াস আকর্ষী বিকারক। এখন দেখো এখানে ধনাত্মক চার্জ যুক্ত, সে আকর্ষণ করছে কাকে? এখানে দ্বিবন্ধনটার দিকে। এখানে এই ইলেকট্রনটা এইটার দিকে সরে আসছে, আমরা তাই দেখছি। যখন ইলেকট্রন এখানে আসছে আর এখানে কারণে ধনাত্মক চার্জের সৃষ্টি হচ্ছে, ঋণাত্মক চার্জের সাথে দেখো ইটা যুক্ত হয়ে গেছে। নিউক্লিওফাইল ঋণাত্মক চার্জ যুক্ত, তাহলে বাকি কার্বন ধনাত্মক চার্জে যুক্ত হচ্ছে। এখানে দেখো এই যে হাইড্রোজেন পজিটিভ চার্জ, আমার সেই ইলেকট্রোফাইল, এটা কোথায় যুক্ত হলো? দেখো সে স্থির হয়ে গেছে। তাহলে এখানে পজিটিভ চার্জ হলো, ব্রোমিনটা দেখো সেখানে যুক্ত হয়ে আমার এটাই তৈরি হলো। আশা করি বুঝতে পারছো। আমি আর একটা কৌশল একটু দেখি। দেখো মার্কনিকভ নীতি, এখানে আমার অসম্পৃক্ত অপ্রতিসম অ্যালকিন আছে, হাইড্রোজেন ব্রোমাইড আছে। আমি দেখিয়েছি ব্রোমিনটা নিজের দিকে ইলেকট্রনটা টেনে নিচ্ছে, ব্রোমিনটা নিজের দিকে ইলেকট্রন টেনে নিচ্ছে, তখন এটা পজিটিভ চার্জ হচ্ছে। দেখো পজিটিভ চার্জটা এইখানে যুক্ত হচ্ছে, আমি কিন্তু এখানে দেখিয়েছি এই যুক্ত হয়েছে, তখন এই কার্বন পজিটিভ চার্জ হয়ে গেছে। দেখো তাহলে ওইখানে নেগেটিভ চার্জ ব্রোমিনটা এবার যুক্ত হয়ে গেল। আশা করি আমরা মার্কনিকভের নীতি
বুঝেছি। ঠিক তার উল্টো কাজটা দেখো এখানে, অসম্পৃক্ত অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যোগ বিক্রিয়ায় বিকারক অণুর ধনাত্মক অংশ সেই কার্বনে যুক্ত হবে যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে। এটা কিন্তু তেলে মাথায় তেল দেয় না, তার উল্টোটা। তবে এখানে একটা কথা আছে, পারঅক্সাইডের উপস্থিতি থাকতে হবে, হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতি থাকতে হবে এখানে। এই যে অসম্পৃক্ত অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যোগ বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ সেই কার্বনে যুক্ত হবে যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে। কখন? পারঅক্সাইডের উপস্থিতিতে। দেখো কেমন পারঅক্সাইডের উপস্থিতি, এই যে এই পারঅক্সাইডের উপস্থিতি হাইড্রোজেনটা কোথায় যুক্ত হচ্ছে, দেখো হাইড্রোজেনটা যুক্ত হচ্ছে কম সংখ্যক হাইড্রোজেন আছে যেখানে, আর ব্রোমিনটা যুক্ত হচ্ছে যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে। এখন দেখো আগেরটা 90% আর 10% ছিল, এখান থেকে 99 অর্থাৎ এনটি অনুযায়ী তৈরি হচ্ছে। সে পারঅক্সাইড ফলাফল অনুযায়ী তৈরি হচ্ছে 99.01%, আর তার বিপরীত অনুযায়ী তৈরি হচ্ছে 0.01%। 99.01% এনটি মার্কনিভ নীতি অনুসারে, আর 0.01% হচ্ছে আমার মার্কনিকভ নীতি অনুসারে। তাহলে দেখো এইটা আর এটা আসলে এইটা 1 হবে না, আমার এখানে 9 হবে, আমি ভুল করেছি। এটা 99.01 আর এখানে 0.09%, এটা 0.09 হবে, ভুল করেছি, সরি। দেখো এখানে এই যে হাইড্রোজেন পারঅক্সাইডটা যোগ করলেই কিন্তু আমার পারঅক্সাইডের ফলাফল বলি আমরা, বা এন্টি মার্কনিভ বা খারাস বলা হয়। এইটা প্রিয় শিক্ষার্থী, আমাদের সময় শেষ। আমরা বলছিলাম প্রথম থেকেই যে আমরা সংযোজন বিক্রিয়ার মার্কনিকভ সূত্র, এন্টি মার্কনিকভ সূত্র এই দুইটি এবং তাদের কৌশলটা দেখাবো। এখানে দেখো এই কৌশলটাও দেওয়া আছে। হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে প্রথমে একটা মুক্তমূলক তৈরি আছে, সেই মুক্তমূলকটা ফ্রি রেডিকেল এইচসিএলকে আক্রমণ করলে এখানে আর একটা মুক্ত ক্লোরিন তৈরি হলো। সেই ক্লোরিনটা দ্বিবন্ধনকে আঘাত করলো, দ্বিবন্ধনকে আঘাত করলে দেখো এখানে আর একটা মুক্ত ক্লোরিন তৈরি হলো, মুক্ত আয়ন তৈরি হলো, আর একটা ক্লোরিন কিন্তু যুক্ত হয়ে গেছে। এবার এইচসিএল এর হাইড্রোজেনটা দেখো সেখানেই যুক্ত হচ্ছে, ক্লোরিনটা বাকি জায়গায় এবার বেরিয়ে গেল। তাহলে আমরা খারাসের পারঅক্সাইড ফলাফলের কৌশলটাও কিন্তু জেনে নিলাম। আমরা দেখো এই আর একটা কৌশল আছে এখানে, ROOR, এটাও কিন্তু পারঅক্সাইড, এখানে ভেঙে আরও মুক্তমূলক তৈরি হলো। ঠিক একইভাবে এটা হাইড্রোজেন ব্রোমাইডকে আক্রমণ করছে, দেখো ROH, আর ব্রোমাইড হ্যালাইড আয়ন তৈরি হলো, হ্যালাইড আয়ন এখানে আঘাত করলো, আঘাত করলে দেখো আমার এটা তৈরি হয়েছে। পরবর্তীতে এটা থেকে আমরা এটা পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে আজকে শেখালাম অপ্রতিসম অ্যালকিন, অসম্পৃক্ত অ্যালকিন, অসম্পৃক্ত বিকারক এবং অপ্রতিসম বিকারক। তারপরে তোমার মার্কনিকভের সূত্র, মার্কনিকভের সূত্র কাকে বলে, মার্কনিকভের সূত্র মেকানিজম, এন্টি মার্কনিকভ সূত্র, এন্টি মার্কনিকভ সূত্র বিক্রিয়া, মেকানিজম এবং তোমার উদাহরণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থেকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, শুভ সকাল।